নমস্কার, আমি মৌমিতা। আমার কবিতা পাঠ চ্যানেলে আমার সকল শ্রোতা বন্ধু এবং দর্শক বন্ধুকে আন্তরিক শুভকামনা জানিয়ে আজকের গল্প পাঠ শুরু করছি। আজ আমি আপনাদেরকে পাঠ করে শোনাবো সুনীল গঙ্গোপাধ্যায়ের লেখা একখানি চমৎকার ছোট গল্প। গল্পের নাম খুব ভালোবাসা। আমার অনুরোধ রইল গল্প পাঠ শোনার জন্য। রোজকারই মতো আমার পুরনো কথাগুলি একবার সংক্ষেপে বলে নিচ্ছি। যদি আমার গল্প পাঠ আপনাদের ভালো লাগে, অনুগ্রহ করে একখানি লাইক করবেন এবং গল্পটি আপনাদের প্রিয়জনের সাথে শেয়ার করবেন। আপনারা যারা এখনো আমার কবিতা পাঠ চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, তাদের অনুরোধ সাবস্ক্রাইব করে সাথে থাকার। আর আপনারা আপনাদের মূল্যবান মতামত কমেন্ট বক্সে জানিয়ে আমাকে অনুপ্রাণিত এবং সমৃদ্ধ করবেন, এও আমার অনুরোধ। ধন্যবাদ। শুরু করছি আজকের গল্প খুব ভালোবাসা। নিরালায় দেখা করাই তো মুশকিল। এমনিতেই বাড়ি ভর্তি অনেক লোকজন, তার উপর দিল্লি থেকে এক মাসি এসেছেন। তার 3টি ছেলে মেয়ে সিঁড়ি দিয়ে সব সময় উঠছে নামছে। এই অচেনা দুরন্ত কিশোর কিশোরীদের পাল্লায় পড়ে এ বাড়ির পোষা কুকুরটার একেবারে নাজেহাল অবস্থা। বাড়ির 3 তলা থেকে কেউ একজন ডাকে, রতন, রতন। 1 তলা থেকে লম্বা উত্তর আসে, যাই। দিল্লির মেসমশাই একবার হাঁচতে শুরু করলে 22 বার হাঁচেন। বসবার ঘরে সবাই গল্প থামিয়ে গোনে, 16, 17, 18। এরই মধ্যে জয়িতার অসুখ। গত মঙ্গলবার ছিল জয়িতার 18 বছরের জন্মদিন। তার আগেই রবিবার সন্ধেবেলা তার জ্বর এলো। বিকেল বেলা থেকেই সে অবসন্ন হয়ে পড়েছিল। কথা ফুরিয়ে গিয়েছিল তার মুখ থেকে, হাসিটা ফ্যাকাশে। নিজেই গিয়ে শুয়ে পড়েছিল বিছানায়। জ্বর মানে একেবারে ধুম জ্বর। সোমবার দুপুরে টেম্পারেচার উঠল 106.8। রক্ত পরীক্ষা করা হয়ে গেছে। ম্যালেরিয়া নয়, টাইফয়েডও নয়। এ এক অদ্ভুত জ্বর, যা থার্মোমিটারের টঙে চড়ে বসে থাকে। জ্বরের ঘোরে প্রায় অজ্ঞানের মতন অবস্থা জয়িতার। ঠান্ডা জল দিয়ে অনেকক্ষণ মাথা ধুইয়ে দিলে জয়িতা চোখ মেলে তাকায়। এদিক ওদিক মাথা ঘুরিয়ে সে কাকে যেন খোঁজে। কিছুই খেতে চায় না সে। জয়িতার নিজের মামাই বেশ বড় ডাক্তার। তিনি জোর দিয়েই বলেছেন, হাসপাতাল বা নার্সিংহোমে নিয়ে যাবার দরকার নেই, বাড়িতেই থাকুক। 7 দিন কেটে গেলেও যদি জ্বর না নামে দেখা যাবে। আজ 6 দিন হলো। শুভ্র প্রত্যেক দিনই আসে। এর মধ্যে 2 বার সে জয়িতাকে দেখতে গিয়েছিল। 2 বারই জয়িতার বিছানার পাশে 3-4টে লোক ছিল। জয়িতার চোখ দুটি বোজা ছিল, শুধু ঠোঁট একটু কুঁচকে যাচ্ছিল। জয়িতা জানতেই পারেনি শুভ্র এসেছিল কিনা। কপালের উপর চুল এসে পড়েছিল জয়িতার, কেউ সরিয়ে দেয়নি। এ বাড়িতে শুভ্র যখন তখন আসতে কোনো বাধা নেই। সে যদি একা সিঁড়ি দিয়ে 3 তলায় জয়িতার ঘরে কখনো চলে আসে, কেউ কিছু মনে করবে না। তবুও শুভ্রর লজ্জা। সে তো এই বাড়িতে আদিত্যর বন্ধু হিসেবে আসে, সবাই তাই জানে। জয়িতা অভিযোগ করেছে, তোমার এত লজ্জা কিসের বলো তো? আমার পড়ার ঘরে তুমি এসে গল্প করলে কেউ কি তোমায় বকবে? শুভ্র উত্তর দিতে পারে না। মেয়েরাও তোমার মতন লজ্জা পায় না। দেখো তো, এই সৌমদার কথাই দেখো। সৌম জয়িতার আর এক দাদার বন্ধু।
ওদের চেয়ে মাত্র 3-4 বছরের বড়, বড় আমোদে যুবক। সেই বাড়িতে এলেই একটা হইচই জাগিয়ে তোলে, যে কোনো ঘরে চলে যায়। ঠাট্টা ইয়ার্কির সময় জয়িতা কিংবা নন্দিনীর মাথায় চাঁটি মারে, কিংবা বুকের কাছে টেনে আনে। সব কিছুই অতি সাবলীল। সপ্তম দিন সন্ধেবেলা শুভ্র একটা দুঃসাহসের কাজ করে ফেলল। ব্যাডমিন্টন খেলে ফেরবার পর আদিত্যদের সঙ্গে একতলার ঘরে বসে আড্ডা দিচ্ছে। এমন সময় শুভ্র দেখল জয়িতার বাবা, ডাক্তার মামা, দিল্লির মেশো সবাই কথা বলতে বলতে সিঁড়ি দিয়ে নেমে বাইরের গেটের দিকে এগোচ্ছেন। অমনি শুভ্রর মাথায় একটা বুদ্ধি এসে গেল। বাথরুম থেকে আসছি বলেই সে বেরিয়ে এলো ঘর থেকে। একতলাতেও বাথরুম আছে, দুতলাতেও আছে। শুভ্র উঠে এলো 3 তলায়। ডাক্তার দেখে যাবার পরেই খানিকক্ষণ রোগীর ঘর খালি থাকে, শুভ্র লক্ষ্য করেছে অনেকবার। জয়িতার ঘরের দরজাটা আলতো করে ভেজানো, একটুখানি ঠেলে ফাঁক করলো শুভ্র। তারপরই সে আড়ষ্ট হয়ে গেল। জয়িতার মা মাসিমা কেউ নেই যদিও, কিন্তু মাথার কাছে দাঁড়িয়ে আছেন এক বয়স্ক মহিলা, জলপট্টি ভিজিয়ে দিচ্ছেন। এই মহিলাকে জয়িতারা বৈষ্ণব পিসি বলে ডাকলেও আসলে একে গ্রাম থেকে নিয়ে আসা হয়েছে বাড়ির কাজের জন্য। ঝিয়ের চেয়ে একটু উপরের স্থান। এই মহিলাকে দেখেও শুভ্রর লজ্জা, কিন্তু মহিলাটি একটি সুবিধে করে দিলেন। তিনি শুভ্রকে দেখে মাথায় ঘোমটা টেনে বেরিয়ে গেলেন পাশে দরজা দিয়ে। শুভ্রর হাতে বেশি সময় নেই, সে দ্রুত চলে এলো খাটের পাশে। এখনো চোখ বুজে আছে জয়িতা। শুভ্র কি ডেকে ওর ঘুম ভাঙাবে? সেটা ভালো না খারাপ? শুভ্রর বেশি সময় নেই, একবার অন্তত কপালে হাত রেখে দেখবে। সঙ্গে সঙ্গে চোখ মেলে তাকালো জয়িতা। কোনো বিস্ময় নেই, অভিমান নেই, ঠিক যেন ঝর্ণা থেকে তোলা 2 চামচ জল। অতি ব্যস্তভাবে শুভ্র বলল, আমি আগে 2 বার এসেছিলুম, সত্যি এসেছিলুম, বিশ্বাস করো। জয়িতা পরিষ্কার গলায় জিজ্ঞেস করল, শুভ্রদা, আমি কি মরে যাচ্ছি? না না না, তোমার সেরকম কিছু তো হয়নি। আমি যে ডুবে যাচ্ছি, অনেক নিচে, অনেক অনেক। মনে হয় আর আমি ফিরে আসতে পারবো না শুভ্রদা। এইরকম ভাবেই তো মানুষ মরে যায় না? যা, কি আজে বাজে কথা বলছো জয়িতা। তোমার মামা একটু আগেই বলছিলেন কালই তোমার জ্বর ছেড়ে যাবে। ওরা কেউ কিছু জানে না শুভ্রদা, ওরা কেউ কিছু জানে না। হঠাৎ জয়িতা উঠে বসার চেষ্টা করে। শুভ্রর একটা হাত শক্ত করে চেপে ধরে শুভ্রর মুখের দিকে অতি তীব্রভাবে তাকিয়ে জয়িতা ফিসফিস করে বলল, শুভ্রদা, আমার সত্যি তুমি ভালোবাসো? খুব খুব ভালোবাসবে বলো, খুব ভালোবাসবে? তাহলে আমি বেঁচে উঠব। শুভ্রর উত্তর দেওয়া হলো না। দরজা হাট করে খুলে ঢুকলেন দিল্লির মাসি। শুভ্র একেবারে কেঁপে উঠল। শুভ্রকে একেবারে গ্রাহ্যই না করে এগিয়ে আসতে আসতে বললেন, তুই কিছুই খাচ্ছিস না খুকি? এরকম করলে চলবে কি করে বলতো? এই তো মেজদা বলে গেল। মাথা নিচু করে বেরিয়ে এলো শুভ্র। তার মুখখানা রক্তশূন্য হয়ে গেছে। হঠাৎ সে বড় রকমের একটা ধাক্কা খেয়েছে। খুব ভালোবাসা? কত মানুষকে তো ভালোবাসে। তারা সবাই কি পরস্পরকে খুব ভালোবাসে? শুভ্র যতখানি ভালোবাসে ততটা? রাত্রির 1:30 আন্দাজ।
সারা বাড়ি যখন নিস্তব্ধ, তখন শুভ্র চুপি সারে বেরিয়ে পড়ল। আবার হাঁটতে হাঁটতে চলে এলো জয়িতাদের বাড়ির সামনে। এ বাড়িতেও কোনো ঘরে আলো জ্বলছে না। 3 তলায় জয়িতার ঘরের জানলা বন্ধ। একটু দূরে মোড়ের মাথায় মুখার্জিদের বাড়ির সামনে বেশ চওড়া রক। কয়েকজন ভিখিরি ঘুমোয় এখানে। তাদের পাশে একটু জায়গা করে নিয়ে বসলো শুভ্র। সে সঙ্গে একটা চাদর এনেছে, শীতে কষ্ট পাবে না। আজ 7ম দিন, কাল নিশ্চয়ই ছেড়ে যাবে জয়িতার জ্বর। সকালে সাঁতার কাটার নাম করে সে আদিত্যকে গিয়ে ডাকবে। তখনই নিশ্চয়ই সে আদিত্যর কাছে জেনে যাবে যে জয়িতার অসুখ কমে গেছে। তারপর কোনো একদিন সে জয়িতার কাছে এসে বলবে, আমায় ক্ষমা করো জয়িতা, খুব ভালোবাসা কাকে বলে আমি জানি না, আমি পারিনি, আমি দূরে চলে যাচ্ছি। আর কোনো দিন জয়িতার সঙ্গে তার একলা দেখা হবে না। খুব ভালোবাসা কাকে বলে আমি জানি না, আমি পারিনি, আমি দূরে চলে যাচ্ছি। আর কোনো দিন জয়িতার সঙ্গে তার একলা দেখা হবে না।